গত সপ্তাহে মস্কো থেকে আসা একটি বার্তা হঠাৎ করেই দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঞ্চলে এক অস্বস্তিকর নীরবতা তৈরি করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে উচ্চারিত কয়েকটি শব্দ যেন রাতারাতি ঢাকার রাজনৈতিক মহলে এক ধরনের অস্থিরতা ছড়িয়ে দিয়েছে। কেউ কেউ বলছেন এটি নিছক কূটনৈতিক বাগাড়ম্বর, কিন্তু যারা আন্তর্জাতিক রাজনীতির গভীরে চোখ রাখেন তারা বুঝতে পারছেন এই বার্তার আড়ালে লুকিয়ে আছে এক জটিল খেলা। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যখন বললেন ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল, ঢাকা যেন দিল্লির জন্য সেরকম কোনো পরিস্থিতি তৈরি না করে, তখন অনেকেই প্রথমে ভেবেছিলেন হয়তো ভুল শুনছেন। কিন্তু না, এটি কোনো শ্রবণজনিত ভুল নয়, এটি সরাসরি একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি আরেকটি পরাশক্তির প্রকাশ্য হুমকি। আর এই হুমকির পেছনে কার হাত রয়েছে সেটি বুঝতে হলে খুব বেশি বুদ্ধি খরচ করতে হয় না। কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন এই ধরনের ভাষা সাধারণত আন্তর্জাতিক অঙ্গনে ব্যবহার করা হয় না। যখন একটি দেশ আরেকটি তৃতীয় দেশকে কোনো দেশের স্বার্থ রক্ষার জন্য হুমকি দেয়, তখন বুঝতে হবে সেখানে আগে থেকেই কোনো না কোনো চুক্তি বা সমঝোতা হয়ে গেছে। ভারত এবং রাশিয়ার মধ্যে দশকের পর দশক ধরে যে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গড়ে উঠেছে সেটি কারও অজানা নয়, কিন্তু সেই সম্পর্ক যে এখন বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি প্রভাব ফেলতে শুরু করেছে, এটি নতুন এবং অত্যন্ত উদ্বেগজনক। প্রশ্ন উঠছে, রাশিয়া কেন হঠাৎ বাংলাদেশ নিয়ে এত সোচ্চার হলো? বিগত 17 বছরের শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ভারতের সাথে যে একপাক্ষিক সম্পর্ক বজায় রেখেছিল, সেখানে বাংলাদেশ ছিল মূলত দাতা গ্রহীতার সম্পর্কের নিচের দিকে। ট্রানজিট থেকে শুরু করে পানির হিস্সা, প্রতিটি ক্ষেত্রেই দিল্লি যা চেয়েছে তাই পেয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই সমীকরণ বদলে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে এবং ঠিক সেই জায়গাতেই ভারতের ভেতরে অস্বস্তি তৈরি হয়েছে। দিল্লি নিজে সরাসরি এই কথাগুলো বলতে পারছে না, কারণ আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়তে হবে। তাই তারা তাদের পুরনো মিত্র রাশিয়াকে দিয়েই এই কাজটি করিয়ে নিচ্ছে। এটি আন্তর্জাতিক কূটনীতিতে পরিচিত একটি কৌশল, যাকে বলা হয় প্রক্সি ডিপ্লোমেসি। ভারত জানে পশ্চিমা বিশ্ব এখন তাদের দিকে কিছুটা সন্দেহের চোখে তাকাচ্ছে, তাই সরাসরি আগ্রাসী ভূমিকায় না গিয়ে তারা রাশিয়ার কাঁধে বন্দুক রেখে গুলি ছুটছে। এই পুরো বিষয়টি আরও ভালোভাবে বোঝার জন্য আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। 1971 সালের ইতিহাস নিয়ে আমরা সবাই কম বেশি জানি, কিন্তু সেই ইতিহাসের কিছু অধ্যায় আছে যা এখনও অনেকের কাছে অজানা। লেফটেন্যান্ট জেনারেল AK নিয়াজি তার দ্য বিট্রায়াল অফ ইস্ট পাকিস্তান বইতে একটি চাঞ্চল্যকর তথ্য উল্লেখ করেছেন, যা পড়লে আজকের পরিস্থিতির সাথে একটু অদ্ভুত মিল খুঁজে পাওয়া যায়। আমরা জানি আনুষ্ঠানিকভাবে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হয়েছিল 1971 সালের 3 ডিসেম্বর, কিন্তু নিয়াজির মতে ভারতের আসল আগ্রাসন শুরু হয়েছিল তার প্রায় 10 দিন আগে 22 নভেম্বর। সেদিন ভারতীয় বিমান বাহিনী গোপনে ঢাকা বিমানবন্দরে হামলা চালিয়েছিল, যার মূল উদ্দেশ্য ছিল ঢাকাকে আকাশ পথ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া। আর এই পুরো অপারেশনের পেছনে ছিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সরাসরি মদদ। মস্কো ভারতকে একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দিয়েছিল, যার মধ্যে পূর্ব পাকিস্তানকে নিয়ন্ত্রণে নিতে হবে। এখন 2025 সালে এসে যখন সেই একই রাশিয়া আবার ভারতের স্বার্থ রক্ষায় এগিয়ে আসছে, তখন স্বাভাবিকভাবে প্রশ্ন জাগে ইতিহাসকে আবার পুনরাবৃত্তি হতে চলেছে। 50 বছর আগে যে খেলা হয়েছিল সেই একই খেলাকে নতুন করে শুরু হচ্ছে। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান সামরিক বাস্তবতার দিকেও নজর দিতে হবে। বাংলাদেশের বিমান বাহিনী নিয়ে কথা বললে একটি তিক্ত সত্য স্বীকার করতে হয়। আমাদের হাতে এখন যে যুদ্ধ বিমান আছে তার বেশিরভাগই সেকেলে এবং আধুনিক যুদ্ধের জন্য অনুপযুক্ত। রাশিয়ার তৈরি পুরনো MiG-29 এবং চীনের F-7 বিমান দিয়ে ভারতের অত্যাধুনিক রাফাল ও সুখোই MKI মোকাবেলা করা প্রায় অসম্ভব। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, যুদ্ধের ময়দানে ভারত যদি প্রথম দফায় বিমান হামলা চালায়, তাহলে বাংলাদেশের পক্ষে সেটি ঠেকানোর কোনো কার্যকর উপায় নেই। এই সামরিক দুর্বলতাই আমাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। যখন আপনার আকাশ অরক্ষিত, তখন আপনার সার্বভৌমত্ব শুধু কাগজে কলমেই থাকে, বাস্তবে নয়। রাশিয়া এবং ভারত এই দুর্বলতা ভালো করেই জানে এবং সেই সুযোগ নিয়েই তারাই বাংলাদেশের উপর মানসিক চাপ সৃষ্টি করছে। একটি দেশ তখনই মাথা উঁচু করে দাঁড়াতে পারে যখন তার প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী থাকে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে কি পথ খোলা আছে সেটি নিয়ে এখন জোরালো আলোচনা শুরু হয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের একটি বড় অংশ মনে করছেন, এখন আর সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এই পুরনো নীতি দিয়ে চলা সম্ভব নয়। যখন প্রতিবেশী দেশ আপনার সার্বভৌমত্বকে উপেক্ষা করে এবং একটি পরাশক্তিকে দিয়ে আপনাকে ভয় দেখায়, তখন নিরপেক্ষ থাকা আত্মঘাতী সিদ্ধান্ত ছাড়া আর কিছুই না। ভারত এবং রাশিয়ার এই জোটকে মোকাবেলা করতে হলে বাংলাদেশকে এখন নতুন মিত্র খুঁজতে হবে। এই ক্ষেত্রে চীনের কথা সবার আগে আসে। বেইজিং এবং দিল্লির মধ্যে যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে সেটি সবার জানা।
চীন যদি বাংলাদেশের পাশে দাঁড়ায় তাহলে ভারতকে অনেক কিছু নতুন করে ভাবতে হবে। একই সাথে পাকিস্তানের সাথে আমেরিকার সম্পর্ক উন্নয়নও একটি কার্যকর কৌশল হতে পারে। দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য বজায় রাখতে হলে আঞ্চলিক এই জোট গঠন করা এখন সময়ের দাবি। তুরস্ক প্রসঙ্গেও এখানে গুরুত্বপূর্ণ। আঙ্কারার হাতে এখন যে ড্রোন প্রযুক্তি আছে সেটি বিশ্বের অনেক শক্তিশালী সেনাবাহিনীকেও নাস্তানাবুদ করতে সক্ষম। আজারবাইজান আর্মেনিয়ার সংঘর্ষে তুর্কি বাইরাক্তার ড্রোনের কার্যকারিতা সবাই দেখেছে। বাংলাদেশ যদি তুরস্কের সাথে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে তাহলে সেটি আমাদের নিরাপত্তা সক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই সব কিছুই আগে যে বিষয়টি সবচেয়ে জরুরি সেটি হলো অভ্যন্তরীণ নেতৃত্বে দৃঢ়তা। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশের উচ্চপদস্থ অনেক কর্মকর্তা এবং নীতি নির্ধারক এখনও ভারতের প্রতি তোষণনীতি বজায় রাখতে ব্যস্ত। এই মানসিকতা না বদলালে বাইরে থেকে যতই মিত্র আসুক না কেন, রাশিয়া যখন প্রকাশ্যে হুমকি দিল তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচিত ছিল তীব্র প্রতিবাদ জানানো। কিন্তু সেই প্রতিবাদ অনেক দেরিতে এলো এবং অনেক দুর্বলভাবে। আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থান শক্ত করতে হলে এমন নেতৃত্ব দরকার যারা বিশ্বমঞ্চে গিয়ে স্পষ্ট কথা বলতে পারবেন। তুরস্ক, আমেরিকা এবং চীনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ভারতের প্রভাব বলয় থেকে দেশকে বের করে আনার মতো সাহস যার আছে সেই নেতৃত্বই এখন প্রয়োজন। বিশেষ করে আমেরিকার সাথে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করা এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওয়াশিংটনও এখন দিল্লির কিছু কার্যকলাপে বিরক্ত। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো এখন বিলাসিতা নয়, বরং বেঁচে থাকার প্রশ্ন। অন্তত 1 ডজন আধুনিক যুদ্ধবিমান কেনার দরকার যা ভারতের রাফালের সাথে লড়াই করতে পারবে। পাশাপাশি উন্নত মানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সংগ্রহ করা জরুরি। চীনের কাছ থেকে এই ধরনের সামরিক সরঞ্জাম পাওয়া সম্ভব এবং বেইজিং এই ব্যাপারে আগ্রহীও বলে শোনা যাচ্ছে। রাশিয়া ও ভারতের এই অশুভ আঘাত রুখতে হলে দেশের ভেতরেও কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে। দেশের 1 ইঞ্চি মাটিও যেন অন্য কোনো দেশের স্বার্থে ব্যবহার না হয় সেই নিশ্চয়তা দিতে হবে। একই সাথে পরিষ্কার বার্তা দিতে হবে, কেউ আমাদের ওপর খবরদারি করার অধিকার রাখে না। কূটনৈতিক শিষ্টাচার মানা ভালো, কিন্তু যখন শত্রু আক্রমণাত্মক ভাষায় কথা বলে তখন চুপ করে থাকা দুর্বলতার লক্ষণ। এই পুরো পরিস্থিতি থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে উঠছে, দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য টিকিয়ে রাখতে রাশিয়া এখন ঢাল হিসেবে কাজ করছে। 50 বছর আগে সোভিয়েত ইউনিয়ন যেভাবে ভারতকে সমর্থন দিয়েছিল, আজকের রাশিয়াও সেই একই ভূমিকায় অবতীর্ণ। পার্থক্য শুধু এটুকুই যে এবার তারা সরাসরি যুদ্ধ না করে মানসিক যুদ্ধ চালাচ্ছে। 22 নভেম্বরের সেই পুরনো স্মৃতি আজও প্রাসঙ্গিক। সেদিন যেভাবে ঢাকাকে আকাশপথ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছিল, আজও কি সেই একই পরিকল্পনা নতুনভাবে আঁটা হচ্ছে? এই প্রশ্নের উত্তর কেউ স্পষ্ট করে দিতে পারছে না, কিন্তু যে লক্ষণগুলো দেখা যাচ্ছে তা মোটেই আশ্বস্ত করার মতো নয়। বাংলাদেশের সামনে এখন একটাই পথ খোলা আছে, সেটি হলো নিজেদের শক্তি বাড়ানো এবং সত্যিকারের মিত্র খুঁজে বের করা। রাশিয়া বা ভারত কেউই আমাদের মঙ্গল চায় না, এটি এখন পরিষ্কার। তাই তাদের থেকে কোনো সদয় আচরণ আশা করা বোকামি। কেবল শক্তির ভাষা বোঝে এমন দুনিয়ায় নিজেদের শক্তিশালী করা ছাড়া টিকে থাকার কোনো উপায় নেই। প্রতিরক্ষা খাতে বিনিয়োগ বাড়াতে হবে এবং কূটনৈতিক তৎপরতা জোরদার করতে হবে এবং সর্বোপরি জাতি হিসাবে ঐক্যবদ্ধ থাকতে হবে। এটাই এখন সময়ের দাবি এবং বাস্তবতা।